হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে আজকে আমরা কথা বলবো হলো আমাদের জানি যে আমাদের সামনে কয়েকটা প্রপ ঝুলে আছে। তো একটা হলো ফার্স্ট প্রপ, সেকেন্ড প্রপ, থার্ড প্রপ এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপ যেটা সেটা হলো ফাইনাল প্রপ। তো ফাইনাল প্রপ কিন্তু ঝুলে আছে, যেটা নভেম্বরে শুরু হওয়ার কথা ছিল, এতদিনে কিন্তু শুরু হয়ে যেত। তো সময় আসলে তো বসে থাকতেছে না, সময় চলে আসবে এবং একসময় প্রপ হবেই। সুতরাং আমাদের ভাইবা, যেটা আমাদের মেইন কমব্যাট করতে হয় এবং যেটাকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, সেটা হলো ভাইবা। তো এই ভাইবাকে কমব্যাট করার জন্য কিভাবে পড়তে হবে, কি সিকোয়েন্সে পড়তে হবে, এটা নিয়ে আমাদের আলোচনা। এর আগের দিন আমরা একটা লেকচার নিয়েছিলাম গ্যাস্ট্রোএন্টোলজির উপরে, ফার্স্ট একটা লেকচার নিয়েছিলাম, প্রথম ক্লাস নিয়েছিলাম। তো এটা মোটামুটি 5,000 স্টুডেন্ট দেখেছে আর কি, এবং অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাইয়া এটা আপনি সেকেন্ড ক্লাসটা নেন। তো ভাইবার প্রিপারেশন অলওয়েজ হলো আপনার সিকোয়েন্সিয়ালি নিতে হয়, এবং আপনার যখন পড়াশোনা করবেন তখন আপনার খেয়াল রাখতে হবে যে আপনি স্টুডেন্ট হয়ে পড়াশোনা করতেছেন নাকি টিচার হয়ে পড়াশোনা করতেছেন। স্টুডেন্ট হয়ে পড়াশোনা করা এবং টিচার হয়ে পড়াশোনা করার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপনি যখন একটা জিনিস পড়বেন আপনার চিন্তা করতে হবে যে আপনি টিচার হলে এই জায়গা থেকে আপনি কি কোশ্চেন করতেন। মানে যখন একটা টপিকস পড়লেন, ধরেন যে হ্যাঁ আমি ডায়রিয়া পড়তেছি, তো ডায়রিয়া পড়ার সময় আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি যদি টিচার হতাম এই ডায়রিয়া থেকে আমি কি কোশ্চেন করতাম স্টুডেন্টকে আটকানোর জন্য। আপনার পড়া উচিত হলো এইভাবে। কিন্তু আপনি যদি স্টুডেন্ট হয়ে পড়তে থাকেন, শুধু মুখস্থ করতে থাকেন, হ্যাঁ 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 ডায়রিয়ার কজ, ডায়রিয়াতে কি হচ্ছে, এইভাবে যদি পড়তে থাকেন তাহলে আপনাকে আটকানো সহজ হবে। কিন্তু যে আলটিমেটলি টিচার হয়ে পড়তে পারবে, অর্থাৎ এক্সামিনার মেন্টালিটি নিয়ে পড়বে, তার মধ্যে অ্যানালাইসিস পাওয়ারটা ভালো হবে এবং সে কোশ্চেন অ্যান্সারগুলো ভালো মতো করতে পারবে। যেমন আমরা এর আগের দিন কয়েকটা বিষয় নিয়ে পড়েছি। তো আজকে আমরা ধরেন কথা বলি হলো ডায়রিয়া নিয়ে। ঠিক আছে, ডায়রিয়া নিয়ে কথা বলতেছি। তো হোয়াট ইজ ডায়রিয়া? ডায়রিয়ার যে এই ডেফিনেশন, আমাদের ডেভিডসনের যে ডেফিনেশন, সেটা হলো প্যাসেজ অফ লুজ স্টুল 3 or more times in a day। প্যাসেজ অফ লুজ স্টুল 3 or more times in a day, অর্থাৎ 3 বারের অধিক যদি লুজ স্টুল কেউ পাস করে তখন আমরা সেটাকে কি বলবো? ডায়রিয়া বলবো। আর গ্যাস্ট্রোএন্টোলজিস্টরা ডিফাইন করে হলো ডায়রিয়া ইজ দ্য প্যাসেজ অফ মোর দেন 200 গ্রাম অফ স্টুল ডেইলি। এই দুইটাই আপনাদের জানতে হবে, অর্থাৎ দুটো ডেফিনেশনে আপনাদের জানতে হবে। একটা ডায়রিয়া কি, এটা কমনলি আস্ক করা হয় আপনার ভাইবা বোর্ডে যে হোয়াট ইজ ডায়রিয়া, তখন বলবেন স্যার প্যাসেজ অফ লুজ স্টুল 3 or more times in a day। তারপর আর একভাবে বলতে পারেন যে আর একটা ডেফিনেশন আছে, কি বলো তো আর একটা ডেফিনেশন কি, তখন বলবেন যে উই ক্যান ডিফাইন ডায়রিয়া অ্যাজ দ্য প্যাসেজ অফ মোর দেন 200 গ্রাম অফ স্টুল ডেইলি। এই যে ডায়রিয়ার ডেফিনেশন, এর দুইটার বাইরে আর কোনো কিছু আসার সম্ভাবনা নেই। তারপরে জিজ্ঞেস করতে পারে ডায়রিয়া কয় টাইপের হতে পারে। আপনি বলবেন স্যার অ্যাকিউট ডায়রিয়া আর ক্রনিক ডায়রিয়া, 2 টাইপের ডায়রিয়া হতে পারে। ওকে ফাইন। তো অ্যাকিউট ডায়রিয়া আপনি কখন বলবেন? ডায়রিয়া যদি 2 সপ্তাহের কম থাকে তাহলে অ্যাকিউট ডায়রিয়া। ডায়রিয়া যদি 2 সপ্তাহের থেকে বেশি থাকে দেন দিস ইজ ক্রনিক ডায়রিয়া। ওকে, তো তার মানে আমরা কিন্তু সিকোয়েন্সিয়ালি আগাচ্ছি। ওকে, তারপর আসতে পারে যে হোয়াট আর দ্য কজেস অফ ডায়রিয়া। হোয়াট আর দ্য কজেস অফ ডায়রিয়া, আপনাকে যদি এরকম একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হয় তখন আপনি মানে লেজ, কান, নাক এভাবে আঁকাবেন না, আপনাকে আঁকাতে হবে আপাদমস্তক। ঠিক আছে, অর্থাৎ পা থেকে মাথা পর্যন্ত কিংবা মাথা থেকে পা পর্যন্ত এইভাবে আপনি বলবেন যে স্যার কজেস অফ ডায়রিয়া ক্যান বি ডিভাইডেড ইন্টু 2 মেইন গ্রুপস, ইনফেক্টিভ ডায়রিয়া অ্যান্ড নন ইনফেক্টিভ ডায়রিয়া। এভাবে বলবেন যে ইনফেক্টিভ ডায়রিয়া স্যার অ্যান্ড নন ইনফেক্টিভ ডায়রিয়া। ঠিক আছে, তো তারপরে বলবে যে আচ্ছা ইনফেক্টিভ ডায়রিয়ার কজগুলো বলো তো। তখন আপনি বলবেন যে স্যার ইনফেক্টিভ ডায়রিয়ার মধ্যে আছে ব্যাকটেরিয়াল ডায়রিয়া, তারপরে আছে হলো ভাইরাল ডায়রিয়া, ফাঙ্গাল ডায়রিয়া, প্যারাসাইটিক ডায়রিয়া। তো এর মধ্যে ব্যাকটেরিয়াল ডায়রিয়াগুলো হলো কজগুলো কি কি? 1 নম্বর বলবেন হলো ক্যাম্পাইলোব্যাক্টার, শিগেলা, তারপরে ইস্কেরিশিয়া কলাই, ঠিক আছে, ব্যাসিলাস সিরিয়াস। এগুলো হলো মেইনলি আমাদের ব্যাকটেরিয়াল কজ অফ ডায়রিয়া। তারপরে বলবে যে সবচেয়ে মানে ভাইরাল কজ কোনটা ডায়রিয়ার, 1 নামে বলবেন হলো রোটা ভাইরাস স্যার। তো
তো এরকম করে কোশ্চেন আসবে। আর প্যারাসাইটিক কজ অফ ডায়রিয়া যদি এই কথা বলে তখন আপনাদের বলতে হবে অ্যামিবিক ডিসেন্ট্রি আর জিয়ারডিয়া। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো আমি আবার বলতেছি, বলেন তো সবচেয়ে কমন কজ অফ ডায়রিয়া কি? যদি বলা হয় যে সবচেয়ে কমন কজ অফ ডায়রিয়া কি, সবচেয়ে কমন কজ অফ ডায়রিয়া কি, কি বলবেন? এনিবডি? সবচেয়ে কমন কজ অফ ডায়রিয়া কি? কোশ্চেন এভাবেই আসে, সবচেয়ে কমন কজ অফ ডায়রিয়া কি? কেউ পারতেছে না? সবচেয়ে কমন কজ অফ ডায়রিয়া, আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। এনিবডি? হুইচ ইজ দ্য মোস্ট কমন কজ অফ ডায়রিয়া? রোটা ভাইরাস, মানে অ্যাকর্ডিং টু মানে আমাদের ডেভিডসন বই, সেটা হলো রোটা ভাইরাস। কিন্তু আমার কেন যেন মনে হয় আমাদের দেশে সবচেয়ে কমন কজ অফ ভাইরাস, মানে কমন কজ অফ ডায়রিয়া হলো ব্যাকটেরিয়া। কিন্তু অবশ্যই আপনারা রোটা ভাইরাস বলবেন। ঠিক আছে, তারপরে আসতে পারে স্যারদের মাথায় তো প্যাচের অভাব নেই, স্যাররা অনেক ভালো জানেন। তো স্যাররা আপনাকে আটকানো স্যারদের জন্য তেমন কোনো ব্যাপারই না। এরপরে স্যাররা বলবে আচ্ছা ঠিক আছে, ইনফেক্টিভ কজ অফ ডায়রিয়া বলেছো, তুমি কয়েকটা নন ইনফেক্টিভ কজ অফ ডায়রিয়া বলো, নন ইনফেক্টিভ কজ অফ ডায়রিয়া। তখন আপনি বলবেন স্যার দিস ইজ মেইনলি নন ইনফেক্টিভ ডায়রিয়ার মেইন কজ হলো ড্রাগ কজ। তো বলবে ঠিক আছে, কি কি ড্রাগে ডায়রিয়া হয় মেইনলি, কোন ড্রাগে মেইনলি ডায়রিয়া হয় বলেন তো? তখন বলবেন হলো স্যার অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। কি সেটা? যেমন স্যার যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কাউকে, তাহলে গাট স্টেরিলাইজ হয়ে যায়। আমাদের গাটে যে আমাদের নর্মাল ফ্লোরাগুলো আছে, যেগুলো আমাদের গাটের থেকে আমাদের অনেক উপকার করতেছে এবং প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলোকে হাউজিং করতে দিচ্ছে না। তো আপনি যখন অ্যামোক্সিসিলিন কিংবা এরকম ব্রড স্পেকট্রাম কোনো অ্যান্টিবায়োটিক দিবেন, তখন ওই গাটটা স্টেরিলাইজ হয়ে যাবে। পুরা আমাদের যে নসোকমিনাল ব্যাকটেরিয়াগুলো ছিল, নসোকমিনাল না, আমাদের নর্মাল ফ্লোরার যে ব্যাকটেরিয়াগুলো ছিল, মানে নন প্যাথোজেনিক, সবাই মারা যাবে। তো কি হলো, ওই জায়গাটা সব মারা যাওয়ার ফলে ওই জায়গাগুলোতে এসে বাসা বাঁধা শুরু করবে কে? ওই জায়গাগুলোতে এসে বাসা বাঁধা শুরু করবে হলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেগুলো এতক্ষণ ওয়েট করতেছিল, বারবার আসতেছিল ইন্টেস্টাইনকে ইনফেস্ট করতে, কিন্তু পারতেছিল না, কারণ ওখানে আগেই নর্মাল ব্যাকটেরিয়া যেগুলো আমাদের নন প্যাথোজেনিক, এগুলো দিয়ে আগে অকুপাইড ছিল। তো যখন আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, গাট স্টেরিলাইজ হয়ে গেছে, ওই স্টেরিলাইজ গাটে নতুন করে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এসে ইনফেক্ট করা শুরু করে দিচ্ছে। বলেন তো সবচেয়ে কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটা আপনার অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড, কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেন তো? অর্থাৎ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়ার সবচেয়ে কমন কজ কি, কমন ইনফেক্টিভ এজেন্ট কি? এইভাবে কোশ্চেন আসবে। আই এম আস্কিং দ্যাট, যে একটা এই যে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়, তো এটা তো একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া দিয়েই হয়। তো ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটার নাম কি? হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইনফেক্টিভ এজেন্ট হুইচ ইউজ টু কজ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া? রাইট অ্যান্সার শাবাব বিশ্বাস আপু বলেছেন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি কী করে? সিউডোমেমব্রেনাস কোলাইটিস করে, এত বাজে রকমের ইনফেকশন করে যে আপনার এক্সুডেট দিয়ে ইন্টেস্টাইনাল মিউকাসাটা আপনার মানে পুরা চারদিক থেকে সিমেন্টিং হয়ে যায়, এবং সেটা দেখতে মনে হয় যে দিস ইজ মেবি এ মেমব্রেন। তো এখান থেকে নাম আসছে সিউডোমেমব্রেনাস কোলাইটিস, অর্থাৎ এত বাজে রকমের ইন্টেস্টাইনের ইনফেকশন হয়েছে যে দেখে মনে হচ্ছে যে একটা লেয়ার হয়ে গেছে এক্সুডেশনের, মেমব্রেনের মতো। এখান থেকে নাম আসছে হলো সিউডোমেমব্রেনাস কোলাইটিস। এরপরে যে কোশ্চেনটা আপনাদের আসতে পারে যে আচ্ছা ডায়রিয়াতে কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, ডায়রিয়াতে কি কি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, ঠিক আছে? তো তখন আপনারা বলবেন যে স্যার ডায়রিয়াতে মেইনলি লোয়ার জিআইটির ফ্লুইড লস হয়। তো লোয়ার জিআইটিতে থাকে হলো সোডিয়াম, তারপরে থাকে হলো বাইকার্বনেট, তারপরে থাকে হলো পটাশিয়াম। তার মানে সোডিয়াম লস হচ্ছে ডায়রিয়ার সাথে সাথে ফ্লুইড লসের সাথে লোয়ার ইন্টেস্টাইনের যদি ফ্লুইড লস হয় তাহলে সেখানে ফ্লুইড লসের সাথে সাথে সোডিয়াম লস হয়, তার মানে হাইপোন্যাট্রিমিয়া, পটাশিয়াম লস হয়, তার মানে হাইপোক্যালেমিয়া, এবং বাইকার্বনেট লস হয়,
বাইকার্বনেট লস হলে কি হবে? বাইকার্বনেট লস হলে কি হয়? অ্যাসিডোসিস, অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিস। তার মানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডায়রিয়াতে কোন টাইপের হয়? আপনারা তখন বলবেন যে স্যার হাইপোন্যাট্রেমিয়া, হাইপোক্যালেমিয়া এবং মেটাবলিক অ্যাসিডোসিস। এর সাথে সাথে স্যাররা একটা কোশ্চেন করতে পারে যে আচ্ছা ভমিটিংয়ে কি হয়? ভমিটিংয়ে কি হয়? তখন আপনি বলবেন স্যার ভমিটিংয়ে গ্যাস্ট্রিক কন্টেন্ট লস হচ্ছে স্যার। গ্যাস্ট্রিক কন্টেন্ট হলো অ্যাসিডিক, তার মানে অ্যাসিড লস হওয়ার জন্য বডি থেকে অ্যাসিড লস হলে কি হবে? বডি থেকে যদি অ্যাসিড লস হয় তাহলে কি হয়? অ্যালকালোসিস হয়। তার মানে ইন কেস অফ ভমিটিং আপনার কিন্তু হিসেবটা একটু আলাদা। সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে আপনার হাইপোক্যালিমিয়া হচ্ছে, ওকে ফাইন, হাইপোন্যাট্রিমিয়া হচ্ছে, ওকে অলরাইট, বাট এখানে মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে। তার মানে ডায়রিয়ার ক্ষেত্রে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, আর ইন কেস অফ ভমিটিং হচ্ছে হলো মেটাবলিক অ্যালকালোসিস। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কথা গেল। তারপরে আপনাদের বলতে পারে যে হোয়াট আর দ্য কমন কজ অফ ব্লাডি ডায়রিয়া? ব্লাডি ডায়রিয়ার কমন কজ কি? ব্লাডি ডায়রিয়ার কমন কজ কি? এরকম একটা কোশ্চেন আসতে পারে। তখন আপনাকে বলতে হবে স্যার মোস্ট কমন কজ হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি। ব্যাসিলারি ডিসেন্ট্রি কী দিয়ে হয়? শিগেলা দিয়ে। তারপরে বলতে পারেন অ্যামিবিক ডিসেন্ট্রি স্যার। অ্যামিবিক ডিসেন্ট্রি কী দিয়ে হয়? এন্টামিবা হিস্টোলাইটিকা দিয়ে। তারপরে এছাড়া আমরা জানি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনির নাম শুনেছি, এটা দিয়েও হতে পারে। ইভেন আপনার কি কোলোনিক কার্সিনোমাতেও হতে পারে। তো ব্লাডি ডায়রিয়ার যদি কমনেস্ট কজ বলা হয় তাহলে বলবেন যে স্যার ব্যাসিলারি ডিসেন্ট্রি এবং অ্যামিবিক ডিসেন্ট্রি। তারপরে যদি আরও জিজ্ঞেস করে তাহলে বলবেন স্যার ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেমন আলসারেটিভ কলাইটিস। তারপরে আরও যদি জিজ্ঞেস করে তখন বলবেন যে স্যার দিস ইজ কোলোনিক কার্সিনোমা। তার মানে যদি একটা জিনিস বলতে বলে তাহলে বলবেন ব্যাসিলারি ডিসেন্ট্রি, দুইটা জিনিস হলে অ্যামিবিক ডিসেন্ট্রি, 3 নম্বর যদি জিজ্ঞেস করে ইনফ্লামেটরি বাউল ডিজিজ অর্থাৎ আলসারেটিভ কোলাইটিস, 4 নম্বর যদি কিছু বলতে হয় তাহলে কোলন ক্যান্সার। অ্যাটলিস্ট ব্যাসিলারি ডিসেন্ট্রি বললে আপনারা বলবে আর কি বলে, আর কি আছে, কিন্তু আপনাকে কখনো ফেল করাবে না। তারপরে যদি একটু ডিপে কোশ্চেন করতে চায়, করতে পারে হোয়াট আর দ্য কমন কজ অফ ক্রনিক ডায়রিয়া। ক্রনিক ডায়রিয়া, এই যে অ্যাকিউট ডায়রিয়া ক্রনিক ডায়রিয়া নিয়ে বলতেছিলাম না যে 2 সপ্তাহের কম হলে অ্যাকিউট ডায়রিয়া, 2 সপ্তাহের বেশি হলে ক্রনিক ডায়রিয়া। তো তখন কোশ্চেন আসতে পারে আচ্ছা ক্রনিক ডায়রিয়ার কিছু কজ বলো তো, ক্রনিক ডায়রিয়ার কজ। কিংবা এইভাবে বলতে পারে যে হোয়াট আর দ্য মোস্ট কমন কজ অফ ক্রনিক ডায়রিয়া। 1 নম্বরে বলবেন হলো স্যার ইরিটেবল বাউল সিনড্রোম, 2 নম্বরে বলবেন হলো ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ঠিক আছে, মনে থাকবে মোস্ট কমন কজ হলো আপনার ইরিটেবল বাউল সিনড্রোম। ঠিক আছে, ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস আমরা জানি। তো যদি একটু ভাগ করে বলতে হয় তাহলে এইভাবে বলবেন যে স্যার কজেস অফ ক্রনিক ডায়রিয়া হলো ইরিটেবল বাউল সিনড্রোম, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, কিংবা বলতে পারেন স্যার এনি কজ অফ ম্যাল অবজর্পশন। এনি কজ অফ ম্যাল অবজর্পশন। ম্যাল অবজর্পশন কী কী কারণে হয়, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে ম্যাল অবজর্পশন কী কী কারণে হচ্ছে। তখন বলবেন যে স্যার ম্যাল অবজর্পশনটা প্যানক্রিয়েটিক কারণে হতে পারে। প্যানক্রিয়েটিক কারণ আছে, ক্রনিক প্যানক্রিয়েটাইটিস, প্যানক্রিয়েটিক ক্যান্সার। কেন? আলটিমেটলি আমরা জানি প্যানক্রিয়াস থেকেই সব ডাইজেস্টিভ এনজাইমগুলো আসতেছে। তো যখন ডাইজেস্টিভ এনজাইমগুলোই কোথা থেকে আসবে যদি প্যানক্রিয়েটাইটিস হয়? প্যানক্রিয়াস যদি নিজেই নষ্ট হয়ে যায়, কোথার থেকে আপনার প্যানক্রিয়েটিক এনজাইম আসবে? তার মানে আলটিমেটলি কি হচ্ছে? তার মানে দেয়ার ইজ নো প্যানক্রিয়েটিক এনজাইম, সো দেয়ার ইজ নো ডাইজেশন অফ দ্য মেজর নিউট্রিশন এলিমেন্ট। তার মানে প্যানক্রিয়েটিক কজে অবশ্যই ম্যাল অবজর্পশন হতে পারে। আর হতে পারে এন্টারোপ্যাথিক কজে, অর্থাৎ এক হলো প্যানক্রিয়েটিক কজে ম্যাল অবজর্পশন হচ্ছে, ওকে ফাইন, যেটা অ্যাবজর্পশন হচ্ছে না সেটা আলটিমেটলি তো স্টুল দিয়ে বাইরে বের হয়ে যাবে, তাই না? স্টুল দিয়ে এক্সেস পরিমাণ বাইরে বের হয়ে যাওয়া মানেই হলো ডায়রিয়া, আমরা জানি। তো প্যানক্রিয়েটিক কজে ম্যাল অবজর্পশন হতে পারে। 2 নম্বর হলো ইন্টেস্টাইনের সমস্যার কারণে ম্যাল অবজর্পশন হতে পারে। ইন্টেস্টাইনের মিউকোসা, যেটাকে আমরা বলি এন্টারোপ্যাথি। কী কী কারণে হয়? এক হলো সিলিয়াক ডিজিজ, 2 নম্বর ট্রপিক্যাল স্প্রু। এই 2টার নাম বললেই অ্যাটলিস্ট আপনাদের হয়ে যাবে। সিলিয়াক ডিজিজ হোক আর ট্রপিক্যাল স্প্রু হোক, 2টাতেই ভিলাস অ্যাট্রোপি হয়। আমরা জানি ভিলাইকে চিনি, যেটা ইন্টেস্টাইনাল মিউকোসাতে থাকে। এই ভিলাই দিয়ে মেনলি অ্যাবজর্পশন হয়। তো সিলিয়াক ডিজিজ
এবং ট্রপিক্যাল স্প্রু দুইটাতেই ভিলাস অ্যাট্রফি হয়। তো ভিলাস ছোট হয়ে গেলে কি হয়, সারফেস এরিয়া কমে যায়, অ্যাবজর্পশনের সারফেস এরিয়াটা কমে যায়। অ্যাবজর্পশনের যদি সারফেস এরিয়া কমে যায় তাহলে আপনার অ্যাবজর্পশন কম হবে, অর্থাৎ ম্যাল অবজর্পশন হবে। তো সিলিয়াক ডিজিজের প্যাথোফিজিওলজির মধ্যে আমি আর ঢুকতেছি না, জাস্ট একটা জিনিস মনে রাখবেন যে হোয়েট, বার্লি এগুলোতে এক রকমের প্রোটিন থাকে যেটাকে আমরা বলি গ্লুটিন। তো কারো কারো জেনেটিক্যালি এই গ্লুটেনটা সহ্য হয় না, গ্লুটেনকে ফরেন হিসেবে কাউন্ট করে বডি। তখন ওই গ্লুটেন কন্টেইনিং ড্রাগ যখনই আপনার ইতে যাচ্ছে, ইন্টেস্টাইনে যাচ্ছে, তখন আপনার ইমিউন সিস্টেম ওই গ্লুটেনকে মারার জন্য অ্যাক্টিভেট হয়ে যায় এবং ওই গ্লুটেনকে মারার জন্য আলটিমেটলি গ্লুটেনের এগেনস্টে যে ইমিউনিটিটা ফর্ম হয়েছে ওইটা গ্লুটেনকে আক্রমণ করতে যে আলটিমেটলি আপনার ইন্টেস্টাইনাল যে মিউকসা সেটাকে ইনফ্লামেটরি ড্যামেজ করে ফেলে এবং তখন এই ভিলাইগুলো ড্যামেজ হয়ে ছোট হয়ে যায়। আর ট্রপিক্যাল স্প্রুটা কি, আমি এক কথায় বলি, আমরা যারা ট্রপিক এরিয়াতে থাকি, অর্থাৎ ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড ট্রপিক অফ ক্যাপ্রিকন, বিশেষ করে আমরা হলো ট্রপিক অফ ক্যান্সারের আন্ডারে থাকি। যদি আপনি ভৌগোলিক অবস্থাটা দেখেন, মানে কর্কট কান্ট্রি রেখা এবং মকর কান্ট্রি রেখা। তো এই কর্কট কান্ট্রি রেখা এবং মকর কান্ট্রি রেখা হলো আপনার পোল এবং ইকুয়েটরের মাঝ বরাবর এরিয়া। তো এই এরিয়াগুলোতে আমাদের গুলিস্তানের উপর দিয়ে গেছে আর কি কর্কট কান্ট্রি রেখা। তো এই এরিয়াগুলো হলো হিউমিড, প্রচুর হিউমিড। তো হিউমিড থাকার কারণে কি এখানে ব্যাকটেরিয়াল গ্রোথটা বেশি হয়, ব্যাকটেরিয়াল কালচারটাও বেশি হয়। তাই বেশিরভাগ মানে এই এলাকায় যারা বসবাস করে তাদের ইন্টেস্টাইনে দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনহ্যাবিটেন্ট বেশি হয় বা ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি হয়। তো আপনার ইন্টেস্টাইনে যদি ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি হয়, বিশেষ করে ইস্কেরিশিয়া কলাই, ক্লেপশেলা, এইগুলো ব্যাকটেরিয়া, এন্টারোব্যাক্টার, এই ব্যাকটেরিয়াগুলো তাদের ইন্টেস্টাইনে বেশি পাওয়া যায় ট্রপিক এরিয়ার মানুষের। তো এই ওভার মাল্টিপ্লাই যদি হয় বা ওভার মাল্টিপ্লিকেশন যদি হয় এই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়াগুলো, এরা কি করে, এরা ইনফেকশন করা শুরু করে ইন্টেস্টাইনে এবং ইনফেকশনের থেকে ইনফ্লামেশন, আলটিমেটলি ভিলাসগুলো অ্যাট্রফি হয়ে যায় ইনফ্লামেটরি ড্যামেজের কারণে। সেখান থেকেও আলটিমেটলি তার মানে আপনার অ্যাবজর্পশন করার ক্ষমতা কমে গেল, তার মানে অ্যাবজর্পশন না হতে পেরে ম্যাক্সিমাম ফুডগুলো স্টুল দিয়ে বের হয়ে গেল। 200 গ্রামের বেশি হলে সেটা ডায়রিয়া। তো তার মানে হলো ম্যাল অ্যাবজর্পশনের কথার মধ্যে বললাম প্যানক্রিয়েটিক কজ, এন্টেরোপ্যাথিক কজ, তাই না? এই তো। তারপরে তো মোস্ট কমন কজ অফ ক্রনিক ডায়রিয়া আমরা জেনেছি হলো আইবিএস। ওকে ফাইন। তার একটা টার্ম আসতে পারে, খুব কমন একটা টার্ম, সেটা হলো হট স্টেটোরিয়া। স্টেটোরিয়া, স্টেটোরিয়া হলো প্যাসেজ অফ ফ্যাটি পেল স্টুল, প্যাসেজ অফ ফ্যাটি পেল স্টুল। অর্থাৎ এক কথায় বলি, মানে স্টুল দিয়ে যদি ফ্যাট বের হয়ে যায় সেটাকে আমরা বলি স্টেটোরিয়া। তো স্টেটোরিয়া কি ইন্ডিকেট করে? স্টেটোরিয়া ইন্ডিকেট করে হলো ফ্যাট ম্যাল অবজর্পশন, ফ্যাট ম্যাল অবজর্পশন। ঠিক আছে, তো স্টেটোরিয়ার ডেফিনেশন আসতে পারে। এরপরে আপনার যদি কমন কোশ্চেন দেখি তাহলে আসতে পারে সরি কনস্টিপেশন আসতে পারে। কনস্টিপেশন, হোয়াট ইজ কনস্টিপেশন, এই কোশ্চেন আসতে পারে, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ডায়রিয়া বললা, ঠিক আছে কনস্টিপেশন বলো। তো কনস্টিপেশন আপনি ডিফাইন করবেন হলো প্যাসেজ অফ ইনফ্রিকুয়েন্ট হার্ড স্টুল বা ইনফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ হার্ড স্টুল ইজ কল্ড কনস্টিপেশন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি কিন্তু কম হচ্ছে, স্টুলের যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেটা কম হচ্ছে, 2 দিন 3 দিন পর পর হচ্ছে এবং স্টুলটা হচ্ছে হলো হার্ড। এটি হলো কনস্টিপেশন। কনস্টিপেশনের ডেফিনেশন হলে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি কি বলবেন? ইনফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ হার্ড স্টুল। হার্ড স্টুলের কথাটা অবশ্যই বলতে হবে এবং ইনফ্রিকুয়েন্ট কথাটাও অবশ্যই বলতে হবে। তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য এন্ডোক্রাইন কজ অফ কনস্টিপেশন। এটা একটা কমন একটা কোশ্চেন যে হোয়াট আর দ্য এন্ডোক্রাইন কজেস অফ কনস্টিপেশন, কী কী এন্ডোক্রাইন কজে কনস্টিপেশন হয়। এন্ডোক্রাইন কজও যেটা সেটাও মেটাবলিক কজও কিন্তু সেটাই। তো এইভাবে জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য এন্ডোক্রাইন কজ অফ কনস্টিপেশন। আপনারা বলতে পারবেন
দেখি এইটা আপনাদের থেকে শুনবো। ধরেন আপনাকে জিজ্ঞেস করলাম হোয়াট আর দ্য এন্ডোক্রাইন কজ অফ কনস্টিপেশন, আপনি তখন কি কি অ্যান্সার দেবেন দেখি। আই অ্যাম এক্সপেক্টিং ইট ফ্রম অডিয়েন্স। হোয়াট আর দ্য এন্ডোক্রাইন কজ অফ কনস্টিপেশন? অ্যাটলিস্ট একটা দুইটা তো বলতেই হবে, তাই না? ডায়াবেটিস মেলাইটাস, রাইট অ্যান্সার। আচ্ছা, ডায়াবেটিস মেলাইটাসে কেন কনস্টিপেশন হচ্ছে কে বলতে পারবে? ডায়াবেটিস মেলাইটাসে হাইপোথাইরয়েডিজম, রাইট অ্যান্সার। ডায়াবেটিস মেলাইটাসে কেন কনস্টিপেশন হচ্ছে? হাইপোথাইরয়েডিজম, রাইট অ্যান্সার অবভিয়াসলি। আমি বলছি, ধরেন মেটাবলিক কজ অফ কনস্টিপেশন বা এন্ডোক্রাইন কজ অফ কনস্টিপেশন হলে 1 নম্বর বলতে হবে হলো ডায়াবেটিস মেলাইটাস। কেন? ডায়াবেটিস মেলাইটাসে নিউরোপ্যাথি হয়, উই অল নো অ্যাবাউট দ্যাট, নিউরোপ্যাথি হয়। তো অটোনমিক যদি নিউরোপ্যাথি হয় তাহলে কি হবে? আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক পেরিস্টালসিস করে এবং পেরিস্টালসিসের মাধ্যমে আলটিমেটলি পায়খানা প্রস্রাব করে থাকে, অর্থাৎ পায়খানা করে। পেরিস্টালসিসের মাধ্যমে ভেতরকার ফুডগুলোকে রেকটামের দিকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, যেটা হলো একটা কম্পোনেন্ট অফ কি অটোনমিক নার্ভাস সিস্টেম। তো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে তো অটোনমিক নিউরোপ্যাথিও হয়। অটোনমিক নিউরোপ্যাথি হলে তাহলে প্যারাসিম্প্যাথেটিক আর কাজ করতে পারবে না। সো দেয়ার উইল বি নো অ্যাডিকুয়েট বাউল মুভমেন্ট, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোপ্যারেসিস। এই কারণে ডায়াবেটিস মেলাইটাসে কনস্টিপেশন হতে পারে। আর হতে পারে হলো হাইপোথাইরয়েডিজম, আর হতে পারে আপনার হাইপার ক্যালসেমিয়া। ঠিক আছে, হাইপার ক্যালসেমিয়াতেও হয়। আচ্ছা, তারপরে কোশ্চেন আসতে পারে কনস্টিপেশন, ডায়রিয়া, ওয়েট লস থেকে একটা কোশ্চেন আসতে পারে। ওয়েট লস খুব ইম্পর্টেন্ট বিষয়। বলতে পারে হঠাৎ আপনি কোন সময় একটা ওয়েট লসকে সিগনিফিকেন্ট বলবেন? হোয়াট ডু ইউ মিন বাই সিগনিফিকেন্ট ওয়েট লস? কোন সময় আমরা মানে ওয়েট লস তো মানুষের হতেই পারে, কোন সময় আপনি সেটাকে সিগনিফিকেন্ট ওয়েট লস বলবেন বা প্যাথোলজিক্যাল ওয়েট লস বলবেন? প্যাথোলজিক্যাল ওয়েট লস হলো 6 মাসে কারো যদি 3 কেজির উপরে ওয়েট লস হয় তাহলে সেটা হলো প্যাথোলজিক্যাল ওয়েট লস। এটা অবশ্যই মনে রাখবেন, এটা কিন্তু কমনলি করা হয়। আপনি যদি একটু সেন্স খাটান যে ঠিক আছে হোয়াট ইজ প্যাথোলজিক্যাল ওয়েট লস, অর্থাৎ মানুষের ওয়েট লস হতেই পারে। কতটুকু ওয়েট লস হলে আপনি বলবেন যে দিস ইজ প্যাথোলজিক্যাল ওয়েট লস? কতটুকু কেউ বলতে পারবেন? কতটুকু ওয়েট লস হলে? 6 মাসে যদি 3 কেজি ওয়েট লস হয়, অর্থাৎ প্রতি মাসে যদি হাফ কেজি করে ওয়েট লস হয়, তাহলে দিস ইজ প্যাথোলজিক্যাল ওয়েট লস। কেউ কি কিছু প্যাথোলজিক্যাল ওয়েট লসের নাম বলতে পারবেন? কেউ কি প্যাথোলজিক্যাল কিছু ওয়েট লসের নাম বলতে পারবেন? আচ্ছা, আমি বলি। 1 নম্বর হলো ডায়াবেটিস মেলাইটাস। আবার সব দেখবেন যে বেশিরভাগই হলো এটা মেটাবলিক বা এন্ডোক্রাইন কজ, তাই না? তার মধ্যে দেখেন 1 নম্বর আছে হলো ডায়াবেটিস মেলাইটাস, 2 নম্বর আছে হলো থাইরোটক্সিকোসিস। ডায়াবেটিস মেলাইটাস, থাইরোটক্সিকোসিস, কমন কজ অফ প্যাথোলজিক্যাল ওয়েট লস। আমরা কি বলতেছি? হোয়াট আর দ্য কমন কজ অফ প্যাথোলজিক্যাল ওয়েট লস? 1 নম্বর বলবেন ডায়াবেটিস মেলাইটাস, বিশেষ করে টাইপ 1। তারপরে বলবেন হলো থাইরোটক্সিকোসিস, তারপরে বলবেন হলো টিউবারকুলোসিস, তারপরে বলবেন হলো ম্যালিগনেন্সি। ঠিক আছে, এই কয়েকটা বলতে পারলে তারপরে হতে পারে ম্যাল অ্যাবজর্পশন। দেখেন জিনিসটা কিন্তু সোজা যদি মনে রাখতে পারেন। বলবে যে হোয়াট আর দ্য প্যাথোলজিক্যাল ওয়েট লস, কমন প্যাথোলজিক্যাল ওয়েট লস। 1 নম্বর বলবেন যে ওকে ফাইন, ডায়াবেটিস মেলাইটাস, আর একটা এন্ডোক্রাইন কজের মধ্যে আছে থাইরোটক্সিকোসিস, এরপরে বলবেন ম্যালিগনেন্সি, এরপরে বলবেন টিউবারকুলোসিস, আর একটা বলতে পারেন হলো ম্যাল অ্যাবজর্পশন। এরপরে একটা কোশ্চেন স্যারটা খুব মানে করতে পছন্দ করে, সেটা হলো হোয়াট আর দ্য কজেস অফ ওয়েট লস উইথ ইনক্রিজ অ্যাপিটাইট। অর্থাৎ ওয়েট লস হচ্ছে কিন্তু তার অ্যাপিটাইট গুড বা অ্যাপিটাইট ইনক্রিজ করছে। বোঝেন, একটা মানুষের ওয়েট লস হচ্ছে কিন্তু তার ক্ষুধা ঠিক আছে। হোয়াট আর দ্য কজেস অফ ওয়েট লস উইথ ইনক্রিজ অ্যাপিটাইট? তখন কি বলবেন? কি বলবেন? কোশ্চেনগুলো এইভাবেই কোশ্চেনের পিঠে পিঠে কোশ্চেন আসে। অবশ্যই হাইপারথাইরয়েডিজম,
বা থাইরোটক্সিকোসিস, একটা অ্যান্সার। তারপরে আমি বলছি থাইরোটক্সিকোসিস, ডায়াবেটিস মেলাইটাস এবং একটা ইনফেক্টিভ ডিজিজ। একটা ইনফেক্টিভ ডিজিজ, কোন ইনফেক্টিভ ডিজিজ বলেন তো? হাইপারথাইরয়েডিজমেও আপনার ওয়েট লস হয় এবং অ্যাপিটাইট ভালো থাকে, ক্ষুধা ভালো থাকে। ডায়াবেটিস মেলাইটাসেও তাই। আর একটা ইনফেক্টিভ কজ আছে কালাজার, রাইট অ্যান্সার কালাজার। কালাজারেও আপনার ওয়েট লস হয় কিন্তু মুখে স্বাদ ভালো থাকে। এই তিনটা বললেই হবে, ঠিক আছে? এরপরে আপনার কোশ্চেন জার্ড থেকে কোশ্চেন করতে পারে, জার্ড, ঠিক আছে? জার্ড একটা খুবই কমন টপিকস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন করতে পারে যে জার্ডের ক্লিনিক্যাল ফিচার কি। জার্ডের ক্লিনিক্যাল ফিচার আগে বুঝতে হবে যে জার্ডে কি হচ্ছে। গ্যাস্ট্রিক কন্টেন্টটা ইসোফেজিয়াল স্ফিংক্টার দিয়ে ইসোফেগাসে চলে আসতেছে। তো যে যখন অ্যাসিডটা আপনার ইসোফেগাসে আসবে তখন কি হবে, আপনার এই বুকের এই জায়গায় জ্বালা পোড়া শুরু হবে, তাই না? জ্বালা পোড়া শুরু হবে না? তার মানে কি কি, তখন মনে হবে যে এই জায়গায় তো আমাদের হার্ট থাকে, তখন মনে হবে যে আমার এখানেই বোধহয় হার্টটাই বোধহয় জ্বালা পোড়া করতেছে। তো ক্লিনিক্যাল ফিচার অফ জার্ড যদি জিজ্ঞেস করে তখন বলতে হবে যে হার্ট বার্ন অ্যান্ড রিগার্জিটেশন। বিশেষ করে মানুষ যখন শুয়ে থাকে, শুয়ে থাকলে সহজেই গ্যাস্ট্রিক কন্টেন্টটা ইসোফেগাসের সাথে ভার্টিক্যালে থাকার কারণে বা হরাইজন্টাল থাকার কারণে সহজেই ইসোফেগাসে সেটা চলে আসতে পারে। তো হার্ট বার্নের কথা অবশ্যই বলতে হবে। তারপরে বলতে পারেন অডাইনোফ্যাগিয়া বা ডিসফেজিয়া, মানে গলা ব্যথা হতে পারে। অ্যাসিড রিফ্লাক্স হয়ে হয়ে যদি ফ্যারেঞ্জিয়াল মাসেলকে ইনভলভ করে ফেলে তখন গলা ব্যথা হতে পারে, ইভেন ডিসফেজিয়াও হতে পারে, ঠিক আছে? কিংবা আর একটা জিনিস নিয়ে পেশেন্ট আছে অ্যাটিপিক্যাল চেস্ট পেইন। তার মানে আমি আবার বলছি, জার্ডের ক্লিনিক্যাল ফিচার যদি জিজ্ঞেস করে তখন আপনি বলবেন, একটা নাম যদি বলেন তাহলে বলবেন স্যার হার্টবার্ন। 2 নম্বর বলতে পারেন যে স্যার অডাইনোফেগিয়া হতে পারে কিংবা ডিসফেজিয়া হতে পারে। অ্যাটিপিক্যাল চেস্ট পেইন নিয়েও পেশেন্ট আসতে পারে, ওকে। এরপরে যদি বলে যে জার্ডের কমপ্লিকেশন কি, তখন আপনারা একটা কমপ্লিকেশন যদি বলতে চান তাহলে বলবেন হলো স্যার ব্যারেট ইউসোফেগাস, ঠিক আছে? ব্যারেট ইউসোফেগাস। তারপরে বলতে পারেন যে ইসোফেজিয়াল স্ট্রিকচার মানে ন্যারোইং হয়ে যাওয়া। কেন? বারবার অ্যাসিড যখন আপনার রিফ্লাক্স হচ্ছে ইসোফেগাসে তখন ওই জায়গাটা ইনফ্লামেশন হয়ে একসময় ফাইব্রোসিস হয়ে ন্যারো হয়ে যায়। তার মানে এক বলতে পারেন ব্যারেট ইউসোফেগাস, 2 নম্বর বলতে পারেন স্যার ইসোফেজিয়াল স্ট্রিকচার। তো এখন কোশ্চেন আসবে তারপরে যে ব্যারেট ইসোফেগাসটা কি। তো তখন আপনি বলবেন ব্যারেট ইউসোফেগাস হলো স্যার ওয়ান টাইপ অফ ম্যাটাপ্লেশিয়া বা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, যেখানে নর্মাল স্কোয়ামাস epithelium of lower esophageal area is completely replaced by columnar type of epithelium. আমি আবার মানে বাংলায় বলছি, ব্যারেট ইউসোফেগাসটা কি? আমরা জানি যে আমাদের পুরো যে ইউসোফেগাসটা আছে সেটা স্কোয়ামাস এপিথেলিয়াম, তার লাইনিং। তো যখন বারবার অ্যাসিড রিফ্লাক্স হওয়ার কারণে লোয়ার ইউসোফেগাসটা আপনার গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইন যেরকম মিউকাসা আছে সেই টাইপের মিউকাসা হয়ে যায়। ইন্টেস্টাইন এবং গ্যাস্ট্রিকে আছে হলো কলামনার টাইপ অফ এপিথেলিয়াম। তো এইটা তার মানে আপনার লোয়ার ইউসোফেগাসের যে এরিয়াটা সেইটা স্কোয়ামাস সেলগুলো কলামনার সেল দিয়ে রিপ্লেসড হয়ে যায়। এইটাকে বলা হয় কলামনার মেটাপ্লেশিয়া। এবং সেই এরিয়াটা লোয়ার ইউসোফেগাসের ওই এরিয়াটা দেখতে তখন একটা ভেলভেটি অ্যাপিয়ারেন্স হয়। বিশেষ করে আমরা ব্যারেট পরে না, দেখবেন যে পুলিশরা একটা মাথায়, পুলিশ আর্মি ওরা একটা মাথায় পরে, একটা টুপি পরে, ওইটাকে আমরা বলি ব্যারেট। তো তখন এই ভেলভেটি একটা অ্যাপিয়ারেন্স থাকে আর কি ওটাতে, এইটাকে আমরা বলি ব্যারেট ইউসোফেগাস। এইটা কি আলটিমেটলি এটা এক রকমের মেটাপ্লেশিয়া। আচ্ছা, মেটাপ্লেশিয়া আমরা জানি এটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। তো এখন যদি বলা হয় হোয়াট ইজ ব্যারেট ইউসোফেগাস, বলবেন যে দিস ইজ এ প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন ইন হুইচ the squamous lining of the lower esophagus is completely replaced by columnar type of epithelium. এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হলো ইন্টেস্টাইনাল মেটাপ্লেশিয়া। ইন্টেস্টাইনাল লাইনিং কি বলেন তো? ইন্টেস্টাইনাল লাইনিং কি? কলামনার। তো এখানেও তো কলামনার
লাইনিং হয়ে যাচ্ছে, এই জন্য এটার আর এক নাম হলো ইন্টেস্টিনাল মেটাপ্লাসিয়া। ওকে, তো বলেন তো জার্ডের ক্ষেত্রে কি টাইপের ম্যালিগনেন্সি হয়? ধরেন একটা লোকের জার্ডের কারণে কি টাইপের ম্যালিগনেন্সি হবে ইউসোফেগাসে? জার্ডের কারণে কি টাইপের ম্যালিগনেন্সি হচ্ছে? এনিবডি? জার্ডের কারণে কি টাইপের ম্যালিগনেন্সি হচ্ছে? অ্যাডিনোকার্সিনোমা। আমরা জানি যে কলামনার অরিজিনের কার্সিনোমাকে আমরা বলি অ্যাডিনোকার্সিনোমা। মজার ব্যাপার হলো আমাদের ইসোফেগাসের যে কোনো এরিয়া থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, কারণ পুরো ইসোফেগাসটাই কোয়ামাস সেল দিয়ে লাইনিং থাকে। কিন্তু লোয়ার ইসোফেগাসটা যখন ম্যাটাপ্লেসিয়া হয়ে যায় কলামনার টাইপের, তখন ওই কলামনার এরিয়া থেকে কিন্তু আপনার ম্যালিগনেন্সি হতে পারে, এবং সেইটাকে আমরা কিন্তু অ্যাডিনোকার্সিনোমা বলবো। ঠিক আছে, এই জন্য অ্যাকালাসিয়া কার্ডিয়াতে হয় হলো কোয়ামাস সেল কার্সিনোমা, আর ইন কেস অফ জার্ডে আমাদের হয় হলো অ্যাডিনোকার্সিনোমা। মনে থাকবে? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা এইটা টপিক্সটা পড়ে আমরা আজকের মতো বিদায় নিব, সেটা হলো পেপটিক আলসার ডিজিজ। ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ। তো আপনাদের পেপটিক আলসার ডিজিজ জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ পিইউডি, এইভাবে কোশ্চেন করার স্যাররা পছন্দ করে। তো আমাদের ডেভিডসনে একটা সুন্দর ডেফিনেশন আছে, এবং এই ডেফিনেশনের মধ্যে কোথায় কোথায় আপনার পেপটিক আলসার ডিজিজ হতে পারে সে লোকেশনগুলো কিন্তু বলা আছে। তো আমি এইটা বলতেছি ডেফিনেশনটা, that the term peptic ulcer refers to an ulcer in the lower esophagus, stomach, duodenum, in the jejunum after surgical anastomosis to stomach, and rarely in the ileum adjacent to the mucus diverticulum। অর্থাৎ আগে বলি, এখান থেকে আগে কমন সাইট অফ পিইউডিটা বলি। হোয়াট আর দ্য কমন সাইটস অফ পেপটিক আলসার ডিজিজ? আলসার কোথায় কোথায় আলসার কমনলি হয়? উপর থেকে নিচে আসে। প্রথমে হলো লোয়ার ইসোফেগাস, ওকে। তারপরে কোথায়? স্টোমাক, স্টোমাকে তো আলসার হয়। তারপরে কোথায় হয়? ডিওডেনাম। তারপরে হয় হলো গ্যাস্ট্রোজেজুনেস্টমির নাম শুনছি না? গ্যাস্ট্রোজেজুনেস্টমি, ওই যে যখন আপনার স্টোমাক অর্ধেক কেটে ডিওডেনাম পর্যন্ত কেটে ফালায় দেওয়া হয়, তারপরে জেজুনাম এনে আপনার স্টোমাকের সাথে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয়। তো তখন কি হয়? স্টোমাকের অ্যাসিডের কন্টেন্টটা কিন্তু গিয়ে আঘাত করে হলো জেজুনামকে। তার মানে আমি আবার বলতেছি, লোয়ার ইসোফেগাস কোথায় কোথায় পেপটিক আলসারের কমন সাইট? স্টোমাক, তারপরে হলো আপনার ডিওডেনাম, এরপরে হলো ইন দ্য জেজুনাম আফটার সার্জিক্যাল অ্যানাস্টোমোসিস উইথ স্টোমাক। তারপরে হলো লাস্ট বাট নট দ্য লিস্ট মিকাস ডাইভার্টিকুলাম। ঠিক আছে, এখন স্যাররা বলতে পারে আচ্ছা একটা কোশ্চেন আপনাদের জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা আইলিয়ামে কি আপনার আলসার হতে পারে, পেপটিক আলসার হতে পারে? বলেন কেউ, আইলিয়ামে কি পেপটিক আলসার হতে পারে? আইলিয়ামে কি পেপটিক আলসার ডিজিজ হতে পারে বা কোনো আলসার হতে পারে? এরকম টাইপেরই তো কোশ্চেন করে আপনাদের, লিডিং কোশ্চেন করে। এবং যখন এই লিডিং কোশ্চেন করবে সেটা হ্যাঁ কিংবা না বলার আগে অবশ্যই বুঝে হ্যাঁ না বলবেন যে আপনি আসলে এটার ব্যাখ্যা জানেন কিনা, না হলে কিন্তু আরো ফাঁদে পড়ার চান্স আছে। তো দেখেন কোথায় হলো স্টোমাকে অ্যাসিড আর কোথায় হলো আইলিয়াম। তো আইলিয়ামে কিভাবে হবে আলসার? ডিউ টু মিকেলস ডাইভার্টিকুলাম। মিকেলস ডাইভার্টিকুলামটা থাকে হলো আপনার আইলিয়ামে 2 মিটার। টাইফয়েড আলসার না, আপনার পেপটিক আলসারই হতে পারে আইলিয়ামে থাকা মিকাস ডাইভার্টিকুলামে। ঠিক আছে, ওইখানে আপনার কি বলে ওইটাকে, কিছু গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, যেটা আপনার এক জায়গার জিনিস অন্য জায়গায় থাকলে ওই কন্ডিশনকে আমরা কি বলি? মানে অ্যাবনর্মাল প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক মিউকোসা ইন
মিকাস ডাইভার্টিকুলাম। তো মিকাস ডাইভার্টিকুলামে আপনার এই কিছুটা গ্যাস্ট্রিক মিউকোসা থাকে, যেটা আপনার অ্যাসিড সিক্রেশন করে, এবং অ্যাসিড সিক্রেশনের জন্য আপনার আইলিয়ামেও কিন্তু পেপটিক আলসার ডিজিজ হতে পারে। এখন আপনার কমন একটা কোশ্চেন হতে পারে যে কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ, এবং এটা কিন্তু শুধু ইতে কাজে লাগতেছে তা না, একটোপিক রাইট একটোপিক প্রেজেন্স অফ গ্যাস্ট্রিক মিউকোসা ইন মিকাস ডাইভার্টিকুলাম, এটা আপনাদের পার্ট 1-এও কাজে লাগবে। তো হোয়াট আর দ্য কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ? 1 নম্বর কি বলবেন কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ? কে বলবে 1 নম্বর কজ কি? হেলিকোব্যাক্টার পাইলোরি। এই হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য 90% ডিওডেনাল আলসার হয় আর 70% গ্যাস্ট্রিক আলসার হয়। তার মানে মনে রাখবেন যে কজেস অফ পেপটিক আলসার ডিজিজ বললে 1 নম্বর বলবেন হেলিকোব্যাক্টার পাইলোরি, এবং এই হেলিকোব্যাক্টার পাইলোরির জন্যে 90% ডিওডেনাল আলসার এবং 70% গ্যাস্ট্রিক আলসার হয়। ঠিক আছে, তারপরে যদি বলতে পারে সেকেন্ডলি বলবেন হলো এনএসএআইডির কথা। ঠিক আছে, আর কি হতে পারে? স্ট্রেস আলসার। হোয়াট আর দ্য কজেস অফ পেপটিক আলসার ডিজিজ? প্রথমে হেলিকোব্যাক্টার পাইলোরি, তারপরে বলবেন হলো এনএসএআইডি। এইটুকু বলে যদি আপনি আর না বলেন, আমি 100% করে বলতে পারি আপনাকে কোনোদিনও ফেল করাবে না। এই 2টা জিনিসের নাম যদি বলতে পারেন, শুধু হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্ড এনএসএআইডি। তো স্ট্রেস আলসার কি? যখন আপনার কোনো কারণে বার্ন হয়ে যায়, বার্ন হলে এত পরিমাণ ব্লাড লস হয় এবং ফ্লুইড লস হয় ওই এরিয়া দিয়ে, যে আপনার পুরা বডির, মানে আপনার ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে আর কোনো ফ্লুইডই থাকে না, যে ফ্লুইডটা আপনার জায়গায় জায়গায় ব্লাডের মাধ্যমে অক্সিজেন এবং নিউট্রিশন পৌঁছায় দিতে পারবে। তো এমন একটা কন্ডিশনে পড়ে কি আমাদের গ্যাস্ট্রিক মিউকোসা, অর্থাৎ এত পরিমাণ অ্যালবুমিন এবং আমাদের ফ্লুইড লস হয়ে গেছে যে পারফিউশন করার মতো আর কোনো ফ্লুইড ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে থাকে না। তখন কি হয়? আমাদের জিআইটি মিউকোসাতে অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই যেতে পারে না। তার মানে জিআইটি মিউকোসা বলতে আমার স্টোমাকের মিউকোসার অ্যাডিকুয়েট ব্লাডের অভাবে অক্সিজেন এবং নিউট্রিশন পায় না অ্যাডিকুয়েট। তখন ওই এরিয়াটা ইস্কেমিক হয় প্রথমে, তারপরে আলটিমেটলি আপনার নেক্রোসিস হয়ে স্লাফিং আউট হয়ে যায়, সেখান থেকে আপনার আলসার হতে পারে। এই কন্ডিশনকে আমরা বলি হলো স্ট্রেস আলসার। বিশেষ করে এটা পাওয়া যায় কোথায়? বার্নের পেশেন্টে। ঠিক আছে, তারপরে বলতে পারে যে আচ্ছা এনএসএআইডি তো আপনার পেপটিক আলসার ডিজিজ করে, তাই না? তো যদি একটা পেশেন্ট, ব্যথার পেশেন্ট আসে, যদি তাকে পেপটিক আলসারের ডিজিজের একটা পেশেন্ট ধরেন অন্য কোনো জায়গার জন্য আপনার ব্যথা নিয়ে আসছে, তোমার কাছে পেইন নিয়ে আসছে, এবং সেখানে তোমাকে অবশ্যই এনএসএআইডি দিতে হবে, তাহলে তুমি কোন এনএসএআইডি দিবা? কোশ্চেনটা ফলো করে নাম, দেখেন খুবই রিলেটেবল কোশ্চেন, যেটা স্যার জিজ্ঞেস করতে পারে যে আচ্ছা তুমি তো বললা যে এনএসএআইডি পেপটিক আলসার ডিজিজ করে, তো একটা পেপটিক আলসার ডিজিজের পেশেন্ট তোমার কাছে আসলো, এসে ব্যথা নিয়ে আসছে, প্রচণ্ড ব্যথা, এবং তাকে তোমার ব্যথার ওষুধ দিতে হবে, এনএসএআইডি দিতে হবে, সেক্ষেত্রে তুমি কোন এনএসএআইডি দিবা? কে বলতে পারবে? সুন্দর কোশ্চেন। এইভাবে কক্স-2 ইনহিবিটর, রাইট অ্যান্সার কক্স-2 ইনহিবিটর। কক্স-2 ইনহিবিটরের মধ্যে কে কে আছে? ইটোরিকক্সিব আর সেলেকক্সিব। ইটোরিকক্সিব অ্যান্ড সেলেকক্সিব। ট্রামাডল তো এনএসএআইডি না, ট্রামাডল কিন্তু এনএসএআইডি না। ইটোরিকক্সিব অ্যান্ড সেলেকক্সিব। এক কথায় বলবেন হলো সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। এই ব্যাপারটা আমি একটু ছোট করে বলে দেই, শোনেন। আমাদের কক্স মানে হলো সাইক্লোক্সিনেস এনজাইম। তো এই সাইক্লোক্সিনেস এনজাইম দিয়ে আমাদের অ্যারাকিডোনিক অ্যাসিড আলটিমেটলি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে সাইক্লোক্সিনেস এনজাইমের মাধ্যমে। অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। তো আমাদের বডিতে 2 টাইপের সাইক্লোক্সিনেস এনজাইম আছে, সাইক্লোক্সিনেস এনজাইম টাইপ 1 বা কক্স 1, আর আছে সাইক্লোক্সিনেস এনজাইম টাইপ 2 বা কক্স 2।
তো কক্স ওয়ানগুলো থাকে কোথায় দেখেন, কক্স ওয়ানগুলো থাকে হলো আপনার জিআইটি মিউকোসায়, রেনাল টিউবুলে, প্লেটলেটের গায়ে, এইসব জায়গায় আপনার কক্স টুগুলো থাকে। এবং যে কোনো জায়গায় ব্যথা হলে, ব্যথার ওই জায়গাতেও বা ইনফ্লামেশন হলে ওই জায়গাতেও আপনার কক্স ওয়ান থাকে। তো আলটিমেটলি এই কক্স ওয়ানের মাধ্যমে কি হচ্ছে দেখেন, প্রতি মুহূর্তে অ্যারাকিডোনিক অ্যাসিডের মাধ্যমে, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কক্স ওয়ানের মাধ্যমে জিআইটি মিউকোসায় কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে। এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আমাদের খুবই দরকার, কারণ এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা আমাদের স্টোমাকের মিউকাসাকে প্রোটেকশন দিচ্ছে যেন পেপটিক আলসার ডিজিজ না হয়। তা আপনি যদি নন সিলেক্টিভ এনএসএআইডি দেন, যেটা আপনার কক্স ওয়ান এবং কক্স টু দুইটাকেই বন্ধ করে, তাহলে কি হবে, কক্স ওয়ানকে বন্ধ করার কারণে আপনার জিআইটি মিউকাসার প্রোটেকশন, মানে জিআইটি মিউকাসাটা যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছিল সেটা কিন্তু আর তৈরি হবে না। তার মানে ঘটনাটা কি হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হওয়ার কারণে আপনার আলসার দেখা দিবে, তখন পেপটিক আলসার ডিজিজ তৈরি হবে। আর কক্স টুটা কোথায় তৈরি হয় জানেন, কক্স টু তৈরি হয় যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, ওই ইনফ্লামেশনের কারণে ওই জায়গাতে কক্স টু রিলিজ হয়। এই কক্স টু কী করে, ওই জায়গাতে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা কিন্তু আপনার ব্যথার সেন্সেশন দিচ্ছে। তার মানে বডির যে কোনো জায়গায়, ধরেন এই জায়গায় আমি পড়ে যাই, ব্যথা পেলাম, ইনফ্লামেশন হলো, তার মানে এখানে কক্স টু রিলিজ হবে। কক্স টু রিলিজ হয়ে কী করবে, এখানের অ্যারাকিডোনিক অ্যাসিডগুলোকে প্রোস্টাগ্ল্যান্ডিনে রূপান্তরিত করবে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে আমার ব্যথা হবে, আমি করতেছি। তো এখন আমি যদি কক্স টু ইনহিবিটর দেই, যেটা শুধু কক্স টু এনজাইমকে ইনহিবিট করবে, কারা আছে, সেলেকপসিক, ইটোরেকপসিক, ওরা কি করবে, যে জায়গাটায় ইনফ্লামেশন হয়েছে, কক্স টু রিলিজ হয়েছে, ওই কক্স টুগুলোকে সে ইনহিবিট করে দিবে। এই কক্স টু ইনহিবিটগুলো সাইট অফ ইনফ্লামেশনে। তো কক্স টু যদি ইনহিবিট করে দেন আপনি, তাহলে সেখানে তো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হবে না। প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হলে আপনি ব্যথা পাচ্ছেন না। আবার কক্স টুকে আপনি ইনহিবিট করতেছেন শুধু, সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর, তার মানে সে কিন্তু কক্স ওয়ানকে ইনহিবিট করতেছে না। কক্স ওয়ান কোথায় থাকে, জিআইটি মিউকাসাতে, তার মানে কক্স ওয়ান ওই দিক থেকে কিন্তু ঠিকই প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতেছে জিআইটি মিউকাসাতে, যেটার কারণে আমাদের গ্যাস্ট্রিক মিউকাসাটা প্রোটেকশন পাচ্ছে, ওখানে পিউডি হচ্ছে না। তার মানে এই কন্ডিশনে আমাদের যদি পেপটিক আলসার ডিজিজের একটা পেশেন্টকে এনএসএআইডি দিতেই হয়, তাহলে আমাদের দিতে হবে অবশ্যই কক্স টু ইনহিবিটর বা সিলেক্টিভ কক্স টু ইনহিবিটর। কারা কারা আছে, ইটোরিকক্সিব আর সেলেকক্সিব। বিশেষ করে দাঁতের ব্যথার কোনো ডেন্টিস্টের কাছে গেলে ইটোরিকক্সিব মাপ নাই, ইটোরিকক্সিব দিবেই, ইটোরিক্স 120, তাই না? তারপরে আরেকটা কোশ্চেন আসতে পারে, আমরা আর বেশি নিব না, 2-3 মিনিট নিব, তারপর অন্য এক সময় হয়তো আবার এসে আপনাদের সাথে আলাপ করা যাবে। আর একটা কমন কোশ্চেন হয় হলো, হোয়াট আর দ্য কনসিকুয়েন্স অফ এইচ পাইলোরি ইনফেকশন। এইচ পাইলোরি ইনফেকশনের কারণে কি কি হয়? আপনি তখন বলবেন অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। আমি এটা ডিটেলসে যাচ্ছি না, এটা ভাইবা ডিসকাশন করতেছি। এইচ পাইলোরি নিয়ে ধরেন 2 ঘন্টাও বলা যায়। যারা আমার ডেভিডসনে ব্যাচে আছেন তারা এই জিনিসটা জানেন, এটা কত ইলাবোরেটলি বলা যায়। তো এখান থেকে কোশ্চেন হতে পারে, হোয়াট আর দ্য কমন কনসিকুয়েন্স অফ এইচ পাইলোরি ইনফেকশন। একদম এইচ পাইলোরি টপিকস আসলে এই কোশ্চেনটা করবেই। তখন আপনি বলবেন স্যার পেপটিক আলসার ডিজিজ অফকোর্স, তারপরে হলো অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। তারপর আর কি করতে পারে, আমরা জানি যে এইচ পাইলোরি কিন্তু গ্যাস্ট্রিক কার্সিনোমাও করে, আর একটা কী করে, গ্যাস্ট্রিক লিম্ফোমা। তার মানে এইচ পাইলোরি ইনফেকশনের কনসিকুয়েন্স কি? 1 নম্বর হলো বলবেন পেপটিক আলসার ডিজিজ স্যার, 2 নম্বর হলো ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, 3 নম্বর হলো গ্যাস্ট্রিক ম্যালিগন্যান্সি, 4 নম্বর হলো গ্যাস্ট্রিক লিম্ফোমা। বাস, আপনার এই নিয়ে আর কোনো কথা নাই। আর একটা কোশ্চেন করতে পারে, পেপটিক আলসার ডিজিজই আমাদের শেষ টপিক আজকে, যে পেপটিক আলসার ডিজিজের পেইনটা কেমন হবে। আপনাকে চিন্তা করেন, আমি হলো আপনাদের প্রফেসর, এখন আমি আপনাকে হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পেপটিক আলসার পেইন। আপনি তখন একটু মাথায় চিন্তা করেন যে আমি এখন এটার কীভাবে অ্যান্সার করব। একটা জিনিস
সবসময় ফলো করবেন। তাড়াহুড়া করে জোরে জোরে তাড়াতাড়ি করে বলার মধ্যে কিন্তু আপনি খুব ভালো স্টুডেন্ট এটা প্রমাণ করে না। আপনি কি করবেন, ডিপ একটা ব্রেথ নেবেন, ব্রেথ নিয়ে আস্তে আস্তে শুরু করবেন। মানে চটপট করে বলতেছেন এই জন্য আপনি খুব ভালো পারেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। এই যে এরকম করে বলতেছে এটা মানে যে আমি খুব ভালো পারি, ব্যাপারটা সেরকম না। আপনি গুছায় বলবেন, স্যার ইট ইজ এপিসোডিক ইন নেচার। তারপরে বলবেন, স্যার পেইন ইজ লোকালাইজড টু এপিগ্যাস্ট্রিয়াম, ঠিক আছে। তারপরে ইট ইজ রিলেটেড টু ফুড। তিনটা জিনিস একদম সুন্দর করে সাজায় বলবেন। আপনি বলবেন লোকালাইজ টু এপিগ্যাস্ট্রিয়াম, এপিসোডিক, রিলেটেড টু ফুড ইনটেক। এইটা বলার ফলে যে আপনার খুব ভালো একটা ইমপ্রেশন হলো, ব্যাপারটা কিন্তু তা না। আপনি আস্তে আস্তে বলবেন, আপনার ব্রেনও আপনাকে হেল্প করবে এবং আপনার প্রেজেন্টেশনটাও সুন্দর হবে। আপনি তিনটা জিনিস অবশ্যই বলতে হবে, দিস ইজ এপিসোডিক ইন নেচার, লোকালাইজ টু এপিগ্যাস্ট্রিয়াম, অ্যান্ড স্যার ইট ইজ রিলেটেড টু ফুড ইনটেক। তিনটা জিনিস খালি বলবেন, আর কিছু বলা লাগবে না। এপিসোডিক ইন, স্যার দিস ইজ এপিসোডিক ইন নেচার, ওকে ফাইন। তারপরে বলবেন স্যার লোকালাইজ টু এপিগ্যাস্ট্রিয়াম, অবশ্যই এখানেই তো আলসারটা হয়। 3 নম্বর হলো রিলেটেড টু ফুড। এখন কথা বললে তো কথা বলার শেষ নাই। আচ্ছা বলেন তো কোন মানে ডিওডেনাল আলসার, এবং আপনারা কি অনেক রাত হয়ে গেল আপনাদের, মানে আরো কিছুক্ষণ কথা বলবো? আমরা কি আরো কিছুক্ষণ কথা বলবো? গুড, তার মানে অনেকেই পড়াশোনা করেন, দেখে ভালো লাগলো। সবচেয়ে বড় কথা এইটা, কখনোই আমি একটা সত্য কথা বলি, আমার গালিগালাজ করেন যাই করেন, ঠিক আছে, অটো পাস কোনো দিনও বাংলাদেশে হবে না। আপনারা এই নিশানায় পড়েন না, বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। এখন আল্লাহ না করুক, এমনিতেই আপনারা, আমার ছোট ভাইও কিন্তু প্রপ পরীক্ষার্থী, এমনিতেই কিন্তু পিছায় গেছি আমরা, মানে আমরা সবাই কিন্তু পিছায় গেছি। এই কন্ডিশনে আল্লাহ না করুক, এই যে অটো পাস হবে এই করে যদি পড়াশোনায় ফাঁকি দেন, পরীক্ষা যদি হয় এবং আল্লাহ না করুক ওই যে প্রিপারেশন ভালো নাই, এটার জন্য আপনি যদি ফেল করেন, তাহলে কিন্তু আপনার লাইফ থেকে আরও 5 মাস 6 মাস গ্যাপ হয়ে যাবে। তো এই ভুলটা কখনোই করেন না। এখন সময়, এখন এতদিন যে গ্রুপেরই অ্যাম্বাসেডর ছিলেন, মানে আমি একদম কথা বলি, আমি কোনো অ্যাম্বাসেডর আমার গ্রুপে রাখি না, কারণ আমি মানুষকে শুধু মানে খাটানোতে বিশ্বাসী না। আপনারা যাই করেন, যেটাই করেন, এখন এই 4-5 মাস পড়াশোনা করবেন, না হলে আপনারা ধরা খাবেন। সব কিছু বাদ, অ্যাম্বাসেডর হন, সমস্যা নেই, আবার পরীক্ষার পরে। ওকে, এখন বলেন যে কোন আলসারে খাওয়ার সময় পেইন হয় আর কোন আলসারে খালি পেটে পেইন হয়? খালি পেটে এমটি স্টোমাকে পেইন হয় কোন আলসারে? আর খালি পেটে পেইন হয় কোন আলসারে? কিংবা মানে খাবার খেলে কোন আলসারে পেইনটা অ্যাগ্রাভেট করে, আর কোন আলসারে খাবার খেলে পেইনটা রিলিভ হয়? আবার বলতেছি, আচ্ছা, পেইন অফ ডিওডেনাল আলসার রিলিভ আফটার ফুড ইনটেক, whereas gastric ulcer increases. Right answer, this is the right answer. এখন আমি বলি, শোনেন, যখন আপনার গ্যাস্ট্রিক আলসার আছে, চিন্তা করেন আপনার স্টোমাকের ভিতরে আলসার, তা আপনি যখন খাবার খাবেন, খাবারটা যখন স্টোমাকে যাবে, তখন স্টোমাক থেকে কিন্তু অ্যাসিড রিলিজ হবে, তাই না? অ্যাসিড রিলিজ হবে না? তো অ্যাসিডটা কি করবে? এমনিতেই একটা জায়গায় ঘা হয়ে আছে, তার উপরে অ্যাসিডটা গিয়ে আরও একটা গোদের উপরে বিস্ফোরা দিবে। অর্থাৎ অ্যাসিডটা গিয়ে ওই যে অ্যাভালসড একটা আছে, একটা এরিয়া আছে, ওই জায়গায় গিয়ে যখন কন্ট্যাক্ট করবে আরও বেশি পেইন ফিল হবে। আর ডিওডেনাল আলসারের ব্যাপারটা দেখেন, ডিওডেনাল আলসারে যখন আপনি খাবেন, আপনার আলসারটা ডিওডেনামে, তাই না? তা আপনি যখন ফুড ইনটেক করেন, আপনার ফুড যখন স্টোমাকে যায়, তখন মানে মূল কথা হলো খাবারটা যখন আপনার সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে যায়, তখন সেখান থেকে রিলিজ হয়
দুইটা এনজাইম না, দুইটা হরমোন, একটা হলো কোলেসিস্টোকাইনিন আর একটা হলো সিক্রেটিন। অর্থাৎ ব্যাপারটা বোঝেন, খাবার খাচ্ছেন, আপনার স্টোমাকে গেল, আপনার যদি স্টোমাক আলসার থাকে তাহলে ওই অ্যাসিড রিলিজ হচ্ছে, যেটার কারণে আপনার স্টোমাকে পেইন হচ্ছে। এখন খাবারটা যখন সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে গেল, তখন সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম থেকে রিলিজ হয় সিক্রেটিন, এবং এই সিক্রেটিন কি করে, আপনার প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট রিচড সিক্রেশন সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে নিয়ে আসে। তার মানে খাবারটা যখন আপনি খাচ্ছেন, ডিওডেনাল আলসার থাকলে কি হয়, খাওয়াটা যখন সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে যায় তখন ওই এরিয়াটা বাইকার্বনেট রিচ ফ্লুইড দিয়ে বাথেত হয়ে যায়, গোসল হয়ে যায়। তার মানে বাইকার্বনেট তো অ্যাসিডের উল্টোটা, তার মানে সেই অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করে দেয়, তখন পেশেন্ট আরও ভালো ফিল করে। বরং খালি পেট থাকলে সিক্রেটিন রিলিজ হতে পারতেছে না, তার মানে স্টোমাকের অ্যাসিডটা রিলিজ হচ্ছে, সেই অ্যাসিডটা মানে আপনার ড্রুপিং করে করে আস্তে আস্তে সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে যাচ্ছে, এবং তখন আপনার আস্তে আস্তে সে পেইনটা ফিল করে। এই জন্য খালি পেটে পেইন ফিল হয় হলো ডিওডেনাল আলসারে, এবং ভরা পেটে বা যখন খাচ্ছেন ওই সময় পেইন ফিল হয় হলো গ্যাস্ট্রিক আলসারে। এখন মজার ব্যাপার হলো, এই জন্য যার ডিওডেনাল আলসার সে বেশি বেশি খেতে পছন্দ করে, খেলে তার পেইনটা রিলিভ হয়, এই জন্যে তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে। আর যার গ্যাস্ট্রিক আলসার, ও তো খেলেই ওর পেটে ব্যথা শুরু হয়, ওই জন্যে ওর কিন্তু ওয়েট লস হয়। তার মানে কোন আলসারের সাথে ওয়েট লস হচ্ছে, কোন আলসারের সাথে ওয়েট গেইন হচ্ছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো পেইন অফ দ্য পেপটিক আলসার খুবই ইম্পর্টেন্ট একটা জিজ্ঞেস করার জন্য। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাকে জিজ্ঞেস করা হতে পারে, হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ? ইনভেস্টিগেশন অফ চয়েস কি? এনিবডি? এইভাবেই আপনাকে জিজ্ঞেস করতেছে, চিন্তা করেন আপনি ভাইবা বোর্ডের সামনে, আপনাকে এইভাবে জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ? একটা বলো, শুধু একটা বলো, এইভাবে জিজ্ঞেস করবে। আপনি এখন ধরেন বলতেছেন সেরোলজি, এইটা ওইটা, সিবিসি টিবিসি, অনেক কিছু বললেন, তারপরেও কিন্তু হাজারটা বললেও কিন্তু বলবে যে শুধু একটার নাম বলো, আপার জিআইটি এন্ডোস্কোপি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ইনভেস্টিগেশন অফ পেপটিক আলসার ডিজিজ যদি বলে, আপার জিআইটি এন্ডোস্কোপি। ইনভেস্টিগেশন অফ গ্যাস্ট্রিক ক্যান্সার যদি বলে, আপার জিআইটি এন্ডোস্কোপি। ইনভেস্টিগেশন অফ ডিসফেজিয়া যদি বলে, আপার জিআইটি এন্ডোস্কোপি। এর বাইরে আর কোনো কিছুই বলার দরকার নেই। তারপরে আর একটা নর্মাল কোশ্চেন, আমরা আর 2-1 মিনিট পড়বো, আর একটা নর্মাল কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে কমপ্লিকেশন কি পেপটিক আলসার ডিজিজে? আমরা জানি কমপ্লিকেশন হলো জিআইটি ব্লিডিং হতে পারে, আলসারের ওখান থেকে ব্লিডিং হতে পারে, তারপরে আলসারটা আরও ডিপ হয়ে গেলে একসময় পারফোরেশন হতে পারে। তারপরে আরেকটা কি হতে পারে, আলসারের কারণে ক্রনিক ইনফ্লামেশন হয়ে ফাইব্রোসিস হয়ে আপনার গ্যাস্ট্রিক যে আউটলেট আছে সেটা স্টেনোস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। তো তিনটাই হলো কমপ্লিকেশন আছে। একটা বলবেন স্যার ব্লিডিং, পারফোরেশন এবং স্যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, বাস আপনারই গেল। তারপরে জিজ্ঞেস করতে পারে পেপটিক আলসার ডিজিজকে আপনি কিভাবে করবেন, ট্রিট করবেন? তখন বলবেন যে স্যার আমরা এইচ পাইলোরি ইরাডিকেশন টেস্ট করব। তো এইচ পাইলোরি ইরাডিকেশন টেস্ট কি? ট্রিপল থেরাপি। ট্রিপল থেরাপি আমি আর মানে ডিটেলস বললাম না, শুধু আমি এটা বলি যে 3টা ড্রাগ 7 দিন খেতে হয়। এদের মধ্যে অ্যামোক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন এবং মেট্রোনিডাজলের মধ্য থেকে 3টা ড্রাগের মধ্য থেকে 2টা অ্যান্টিবায়োটিক, আর এর সাথে একটা পিপিআই, মোট হলো 3টা ড্রাগ। এই 3টা ড্রাগ 7 দিন খাবে, এটি হলো ট্রিপল থেরাপি। আচ্ছা, কে বলতে পারবে ট্রিপল থেরাপি বা এই যে এইচ পাইলোরি ইরাডিকেশন টেস্টের কমনেস্ট অ্যাডভার্স ইফেক্ট কোনটা? কোশ্চেনের লেজে কোশ্চেন আসে, এটা একটা ইঁদুর,
তো ইঁদুরের হলো একটা কোশ্চেন, এই কোশ্চেনের লেজে আর একটা কোশ্চেন আসবে। কে বলতে পারবে? ক্যাপ মাহাদি হাসান বলেছে ক্যাপ, ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যামোক্সিসিলিন, পিপিআই, ট্রিপল থেরাপি এভাবেও বলতে পারেন। বলেন তো কি হইতে পারে? এইচ পাইলোরি ইরাডিকেশন, এটা ডেভিডসনের সুন্দর একটা বক্স আছে। আপনাদের যে প্রফেসর স্যাররা নিবে, ক্লাস নিবে, তাদের ডেভিডসন সুন্দর করে মুখস্থ, ঠিক আছে? তো বলতে পারে যে এইচ পাইলোরি ইরাডিকেশন থেরাপি দিলে আপনার কোন সাইড ইফেক্ট হতে পারে, সবচেয়ে কমনেস্ট সাইড ইফেক্ট কোনটা? আরে ভাই, ওই যে অ্যামোক্সিসিলিন দিচ্ছেন না, অ্যামোক্সিসিলিন কি? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ওইটা কি করবে? আপনার গাটকে স্টেরিলাইজ করে দিবে। সেখান থেকে কি হবে? ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলি রিলেটেড ইনফেকশন, বা আমরা যেটাকে বলি হলো অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, সিউডোমেমব্রানাস কোলাইটিস। এছাড়া হতে পারে আপনার ডায়রিয়া, ভমিটিং, সব ক্ষেত্রেই হবে। হ্যাঁ, ফ্লাশিং হতে পারে। কেন? মেট্রোনিডাজলের কারণে ফ্লাশিং হতে পারে। এক কথা বলবেন যে স্যার এটার কারণে স্যার হতে পারে, অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হতে পারে। স্যাররা খুবই খুশি হবে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারে, ঠিক আছে? এর বাইরে চিন্তা করেন পেপটিক আলসার ডিজিজ থেকে। আপনারে আমি যতটুকু বললাম পেপটিক আলসার ডিজিজ থেকে, আপনি আপনার কমন সেন্স খাটান। এর বাইরে আর কি কোশ্চেন করে আপনারে ঠকাইতে পারবে? যেগুলো বললাম এইগুলো যদি আপনি পারেন, এর বাইরে আর কোনো কোশ্চেন করে যদি আপনি না পারেন, তাহলে আপনার জীবনেও ফেল করাবেন এইগুলো যদি পারেন, ঠিক আছে? তারপরে ওকে ফাইন, আর কি আছে? আচ্ছা, ছোট একটা কথা বলি, সেটা আসতে পারে। আর একটা হলো যে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি ইন পেপটিক আলসার। এটাই লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক এটাই। আমরা অনেকক্ষণ হ্যাঁ, প্রফেট টেবিলে এই কোশ্চেনগুলোর অ্যান্সারই মাথায় আসে না, কারণ আপনারা ওইভাবে কখনো ভাবেন না। আপনি কি বললাম, আপনার যখন পড়তে হবে তখন স্টুডেন্ট হিসেবে পড়া যাবে না, আপনার পড়তে হবে আপনার প্রফেসর হিসেবে। আপনি আপনাকে কোশ্চেন আস্ক করবেন, আপনি আপনার কোশ্চেন অ্যান্সার করবেন। আপনি গদ বাঁধা পড়লে জীবনে আপনার মনে থাকবে না, ঠিক আছে? তো এখন একটা কোশ্চেন আসতে পারে লাস্ট, পেপটিক আলসার ডিজিজে কি আমরা কোন সময় পেপটিক আলসার ডিজিজে আমরা সার্জারি করব, কোন সময় পেপটিক আলসার ডিজিজে আমরা সার্জারি করব? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি ইন পেপটিক আলসার? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি ইন পেপটিক আলসার? তো বলবেন যে স্যার দুই টাইপের ইন্ডিকেশন হতে পারে। একটা হলো ইমার্জেন্সি ইন্ডিকেশন। ইমার্জেন্সি ইন্ডিকেশন কি? পারফোরেশন আর হেমোরেজ। আর হতে পারে ইলেকটিভ। ইলেকটিভ কোন ক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি? একটা পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হয়ে গেছে পেপটিক আলসার ডিজিজ থেকে, এই পেশেন্টের আমরা কিন্তু ইলেকটিভ একটা অপারেশন করতে পারি। তার মানে আবার বলতেছি, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ সার্জারি ইন পেপটিক আলসার ডিজিজ? তখন বলবেন যে স্যার ইট মে বি ইমার্জেন্সি, ইট মে বি ইলেকটিভ। ইমার্জেন্সি কোন ক্ষেত্রে হতে পারে? মানে পারফোরেশন হয়ে গেছে, তখন তো আপনার সার্জারি করতেই হবে। আর হতে পারে হলো ব্লিডিং হচ্ছে বা হেমোরেজ হচ্ছে, সেক্ষেত্রে আপনার করতে হতে পারে। আর ইলেকটিভ অর্থাৎ এটা ইমার্জেন্সি না, সেক্ষেত্রে কোন সময় আমরা সার্জারি করব? কারো যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে, ঠিক আছে? তো মজার একটা জিনিস দিয়ে আমি আমার লেকচার শেষ করতেছি, সেটা হলো কোনো ক্ষেত্রে আমাদের যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে, তাহলে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করতে হয়, পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করতে হয়। এবং সেক্ষেত্রে একটা সিমটমস ডেভেলপ করে, এটাকে আমরা বলি ডাম্পিং সিনড্রোম। ডাম্পিং সিনড্রোম কি? ব্যাপারটা দেখেন,
আমাদের খাবারগুলো আগে স্টোমাকে আসে, স্টোমাক থেকে নর্মাল মানুষের খাবার, স্টোমাক থেকে একটু একটু করে কিছু সময় পর পর ইন্টেস্টাইনে যায় এবং সেই খাবারগুলো কিছু কিছু করে আপনার ডাইজেশন হতে থাকে। ঠিক আছে, এখন আপনি চিন্তা করেন, আপনি যদি একসাথে যখন আপনি যে পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি করলেন, করে যখন আপনার মানে এমন একটা অবস্থা হলো যে জেজুনামকে আপনি এর সাথে লাগাই দিলেন, গ্যাস্ট্রোজেজুনেস্টমি করলেন, তাহলে ব্যাপারটা কি হবে? পুরাপুরি সব খাবার একসাথে জেজুনামে চলে আসবে, সব খাবার একসাথে জেজুনামে চলে আসবে, কারণ গ্যাস্ট্রিকের কোনো আউটলেট নাই, কেটে ফেলা হয়েছে। এক্ষেত্রে সমস্যাটা কি হবে? সমস্যা হবে সব খাবার একসাথে যখন আপনার জেজুনামে চলে আসবে, তখন খাবারগুলোর মধ্যে তো গ্লুকোজ থাকবে, আরও অনেক অসমোটিক ম্যাটেরিয়াল থাকবে, প্রোটিন থাকবে, অনেক অসমোটিক ম্যাটেরিয়াল থাকবে। ওরা তখন কি করবে? ইন্টেস্টাইনের লুমেনের মধ্যে, ইন্টেস্টাইনের চারপাশ থেকে, ইন্টেস্টাইনের সেলগুলোর ভেতর থেকে পানি টান দিয়ে লুমেনের মধ্যে নিয়ে আসবে। ব্যাপারটা বোঝেন, আপনার সব খাবার একসাথে ধাপ করে কোথায় চলে গেছে? জেজুনামে। তো এতগুলো খাবার জেজুনামে চলে যাওয়ার কারণে ওখানে তো গ্লুকোজ আছে, ওখানে আপনার প্রোটিন আছে, এগুলো হলো অসমোটিক ম্যাটেরিয়াল। তো ওরা কী করবে? লুমেনের মধ্যে ইন্টেস্টাইনের সেলের ভেতর থেকে পানি টেনে নিয়ে আসবে। তার মানে লুমিনাল ফ্লুইড কিন্তু বেড়ে যাবে। লুমিনাল ফ্লুইড বেড়ে গেলে কি হবে? লুমিনাল ফ্লুইড বেড়ে গেলে লুজ স্টুল তৈরি হবে, এবং একসাথে এতগুলো খাবার একসাথে যদি আপনার জেজুনামে আসে, তাহলে তো সবাইকে একসাথে ডাইজেশন করা সম্ভব হবে না। হবে? হবে না। তার মানে তার কি হচ্ছে? এক হলো সব লুমিনাল এরিয়াতে ফ্লুইড এসে জড়ো হচ্ছে এবং অনেক ফ্লুইড একসাথে জেজুনামে যাচ্ছে। তার মানে এই ফ্লুইড সহ এক্সট্রা খাবারগুলো স্টুলের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনে কি হবে? ডায়রিয়া হবে। এবং সব খাবার একসাথে যখন আপনার জেজুনামে চলে আসবে, তখন কি হবে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে। তার মানে কি কি হচ্ছে? অ্যাবডোমিনাল ডিস্টেনশন, তারপরে ডায়রিয়া, তারপরে আপনার আর কি হবে? এখানে যেহেতু একসাথে অনেক খাবার ইন্টেস্টাইনে আসছে, তার মানে ওখানে আপনার ওই জায়গা থেকে নিউট্রিশনকে নিতে হলে অনেক বেশি ব্লাড সাপ্লাই ওখানে দিতে হবে। তার মানে আপনার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। তার মানে আপনি কি ফিল করবেন? ট্যাকিকার্ডিয়া। কার্ডিয়াক আউটপুট বাড়ায় কে? সিম্প্যাথেটিক সিস্টেম না প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম? নর্মালি একটা কথা চিন্তা করেন, একসাথে অনেক পরিমাণ ফুড যদি ইন্টেস্টাইনে চলে আসে, তাহলে ওই ফুডগুলো থেকে নিউট্রিশন নিতে অনেক ব্লাড সাপ্লাই দিতে হবে না? তো ব্লাড সাপ্লাই দিতে হলে কী করতে হবে? কার্ডিয়াক আউটপুট বাড়াতে হবে। কার্ডিয়াক আউটপুট বাড়াতে হবে। কার্ডিয়াক আউটপুট বাড়াতে হলে কী করতে হবে? হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াতে হবে এবং হার্ট রেট বাড়াতে হবে, অর্থাৎ পেশেন্টের ট্যাকিকার্ডিয়া হবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে। অবভিয়াসলি কার্ডিয়াক আউটপুট বাড়াতে হলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন করতে হবে। সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে আর কি হবে? সোয়েটিং। তার মানে ব্যাপারটা বলি, খাবার পরে এই লোকটার অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, তারপরে এই পেশেন্টটার ডায়রিয়া হবে, তারপরে কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, ট্যাকিকার্ডিয়া বা প্যালপিটেশন হবে, আর হবে সোয়েটিং। আর একটা জিনিস হবে, আপনারা জানেন কি না, সেটা হলো এলিমেন্টারি গ্লাইকোসিউরিয়া। এলিমেন্টারি গ্লাইকোসিউরিয়া। তো নর্মাল একটা জিনিস দেখেন, নর্মালি একটু একটু করে খাবার আমার ইন্টেস্টাইনে আসে, সেখান থেকে অ্যাবজর্পশন, গ্লুকোজ অ্যাবজর্পশন হয়ে ব্লাডে আসে। সে কখনোই তার মাত্রা ক্রস করে না, 180 মিলিগ্রাম পার ডেসিলিটার এই মাত্রা ক্রস করে না। জিএফআর মানে আমাদের জিএফআর এর রেঞ্জ কত? মানে যতক্ষণ পর্যন্ত আপনার গ্লুকোজ কনসেন্ট্রেশন 100 মিলিগ্রাম পার ডেসিলিটারের থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত এটা কখনোই ইউরিনে আসবে না। কিন্তু একসাথে হিউজ পরিমাণের খাবার ইন্টেস্টাইনে চলে যাওয়ার ফলে সেখান থেকে একসাথে হিউজ পরিমাণ গ্লুকোজ অ্যাবজর্পশন হয়। তার মানে খাবার জাস্ট ইমিডিয়েট পরে ব্লাডে গ্লুকোজ লেভেল অনেক বেশি থাকে।
বা হাইপারগ্লাইসেমিয়া হয়, এবং এই এক্সট্রা গ্লুকোজটা আলটিমেটলি ইউরিন দিয়ে বের হয়ে যায়। ইউরিন দিয়ে যে গ্লুকোজ বের হয়ে যায় সেই কন্ডিশনকে আমরা কি বলি? গ্লাইকোসিউরিয়া বলি। আর এই গ্লাইকোসিউরিয়াটা কার কারণে হচ্ছে? এলিমেন্টারি সমস্যার কারণে। এখান থেকে নাম আসছে হলো এলিমেন্টারি গ্লাইকোসিউরিয়া। তো আমরা আজকে পড়লাম হলো পেপটিক আলসার ডিজিজ পর্যন্ত। তো কেমন লাগলো ডিসকাশন? তো আজকে আমার লেকচার ছিল না, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু আলোচনা করি। ইজ ইট হেল্পফুল? নুসরাত সাবা আপু, এপিগ্যাস্ট্রিক রিজনে শার্প স্ট্যাবিং পেইন, পেপটিক আলসার ডিজিজ, এলিভেট। আমি বলি এপিগ্যাস্ট্রিক পেইন হলে 1 নম্বর চিন্তা করতে হবে হলো পেপটিক আলসার ডিজিজ, 2 নম্বর চিন্তা করতে হবে হলো প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, দুটো মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সময় পেলে আবার কথা হবে। গ্যাস্ট্রোএন্টারোলজির প্রথম পার্ট যারা দেখেননি তাদের হোয়াইট কোট গ্যালারিতে দেখবেন যে ওইটা লাইভ শেয়ার করা আছে, অবশ্যই দেখে নেবেন। ইট উইল হেল্প ইউ এ লট ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, হ্যাভ এ নাইস স্লিপ। আমার সকালে ডিউটি আছে, আবার কথা হবে। হোয়াইট কোট গ্যালারির সাথে থাকেন। ধন্যবাদ।